একটু এই সংখ্যাটার দিকে তাকান। ১,২০,০০,০০০। এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা হলো সুদানের গৃহযুদ্ধে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা। ভাবা যায় ১ কোটিরও বেশি মানুষ তাদের জীবন, স্বপ্ন সবকিছু পেছনে ফেলে আসতে বাধ্য হয়েছেন। আর এখানেই শেষ না, এর সাথে যোগ হচ্ছে আরও একটা মর্মান্তিক সংখ্যা। ১,৫০,০০০-এরও বেশি মানুষ এই সংঘাতে মারা গেছেন। এই দুটো সংখ্যাই কিন্তু আমাদের একটা ভয়াবহ বাস্তবতার সামনে এনে দাঁড় করায়। তো চলুন সুদানের এই জটিল পরিস্থিতিটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। কেন কেন এই যুদ্ধটাকে বলা হচ্ছে বিশ্বের বিস্মৃত যুদ্ধ বা ফরগটেন ওয়ার? এর পেছনে যে ক্ষমতার লড়াই, গণহত্যার ভয়াবহ অভিযোগ আর আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অদ্ভুত নীরবতা, তার কারণগুলোই আমরা এক এক করে দেখব। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব এই সংকটের মাত্রাটা আসলে কতটা ভয়াবহ। এরপর জানব কিভাবে এই লড়াইটা শুরু হলো। তারপর আরএসএফের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখব, আন্তর্জাতিক ভূমিকাটা একটু বিশ্লেষণ করব, আর সবশেষে বোঝার চেষ্টা করব যে কেন এই যুদ্ধটা বিশ্বের নজর এড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে চলুন প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। দেখুন, আমরা কিন্তু শুধু একটা গৃহযুদ্ধের কথা বলছি না। এই সংকটটা আসলে এতটাই ভয়াবহ যে খোদ জাতিসংঘ একে একটা বিশেষ নাম দিয়েছে। হ্যাঁ, জাতিসংঘ সুদানের এই পরিস্থিতিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট হিসাবে ঘোষণা করেছে। এই ঘোষণাটার ওজন কিন্তু অনেক। এর মানে হলো এই মুহূর্তে পৃথিবীতে আর কোনো দেশের মানুষ এত বড় একটা বিপর্যয়ের মধ্যে নেই। এই সংকটটার একটা পরিষ্কার ছবি কিন্তু এখানে ফুটে উঠছে। বাস্তুচ্যুত মানুষ ১,২০,০০,০০০, মৃতের সংখ্যা ১,৫০,০০০-এর বেশি। কিন্তু এর সাথে আরও একটা ভয়ঙ্কর তথ্য আছে। প্রায় ২,৫০,০০,০০০ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। মানে সোজা কথায় লক্ষ লক্ষ মানুষ এখন দুর্ভিক্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় একটা সংকট তৈরি হলোটা কিভাবে? এর একেবারে মূলে আছে দুই জেনারেলের মধ্যে ক্ষমতার এক তীব্র লড়াই। চলুন একটু পেছনে ফিরে দেখি কিভাবে এই সংঘাতের পটভূমিটা তৈরি হল। ২০১৯ সাল, গণবিক্ষোভের মুখে দীর্ঘদিনের শাসক ওমর আল বশিরকে ক্ষমতা থেকে সরানো হল। সুদানের মানুষ তখন গণতন্ত্রের স্বপ্ন দেখছে, কিন্তু সেই স্বপ্ন বেশিদিন টেকেনি। ২০২১ সালে সেনাবাহিনী আর র্যাপিড সাপোর্ট ফোর্সেস মানে আরএসএফ একসাথে মিলে একটা অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে নিল। আর ঠিক ২০২৩ সাল থেকে সেই দুই মিত্র শক্তি একে অপরের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ল। এই লড়াইয়ের দুই প্রধান চরিত্রকে চিনে নেওয়া যাক। একদিকে আছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, উনি সুদানের সেনাবাহিনীর প্রধান আর দেশের ডিফ্যাক্টো প্রেসিডেন্ট, মানে দেশের আসল ক্ষমতা এখন তারই হাতে। আর অন্যদিকে আছেন তারই এক সময়ের ডেপুটি জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, যিনি আরএসএফের নেতা। অভিযোগ আছে জেনারেল বুরহানের পেছনে আছে মিশর, আর জেনারেল দাগালোর আরএসএফকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তাহলে বিরোধটা ঠিক কোথায় বাঁধল? আসল সমস্যাটা ছিল প্রায় ১,০০,০০০ সদস্যের শক্তিশালী আরএসএফ বাহিনীকে দেশের নিয়মিত সেনাবাহিনীতে একীভূত করার একটা পরিকল্পনা নিয়ে। প্রশ্ন উঠল, এই নতুন যৌথ বাহিনীর নেতৃত্ব দেবে কে? আর ঠিক এই প্রশ্ন থেকে দুই জেনারেলের মধ্যে সংঘাত শুরু হয়ে যায়, যা পুরো দেশটাকে একটা ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। আসলে লড়াইটা ছিল দেশের ক্ষমতা, সম্পদ আর প্রভাব ধরে রাখার। এবার চলুন আরএসএফ সম্পর্কে একটু বিস্তারিত জানি। কারণ এই আধাসামরিক গোষ্ঠীটার বিরুদ্ধে কিন্তু শুধু যুদ্ধাপরাধের অভিযোগ না, বরং গণহত্যার মতো গুরুতর অভিযোগও উঠেছে, বিশেষ করে দারফুর অঞ্চলে। আরএসএফের আনুষ্ঠানিক জন্ম ২০১৩ সালে হলেও এর শেকড় কিন্তু আরও অনেক গভীরে। দারফুরে গণহত্যা আর জাতিগত নির্মূল অভিযানের জন্য কুখ্যাত জঞ্জাওয়েদ মিলিশিয়া থেকে এই বাহিনীটা তৈরি হয়েছে। কাজেই বুঝতেই পারছেন তাদের নৃশংসতার ইতিহাস বেশ পুরনো। আরএসএফের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা। যেমন সুদানের সোনার খনিগুলো নিয়ন্ত্রণ করা আর সেই সোনা বিদেশে পাচার করারও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। দারফুরে আরব জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালানো, সিস্টেম্যাটিকভাবে হত্যা করা, নারীদের ওপর যৌন সহিংসা, এমনকি হাসপাতাল আর সরকারি ভবন ধ্বংস করার মতো ভয়াবহ সব অভিযোগ আছে। হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সরাসরি বলছে যে আরএসএফ দারফুরে মাসালিত এবং অন্যান্য আরব সম্প্রদায়ের বিরুদ্ধে একটা জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে।
এটা কিন্তু কোনো সাধারণ অভিযোগ না, এটা প্রায় গণহত্যার সমান একটা অপরাধ। যখন একটা দেশের ভেতরে সংঘাত এত বড় আকার নেয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে, তাই না? চলুন দেখি এই সংকটে বিভিন্ন দেশ আর সংস্থাগুলো ঠিক কী করছে, বা হয়তো করছে না। এই আন্তর্জাতিক ভূমিকার ছবিটা সত্যি বলতে বেশ জটিল। যেমন ধরুন, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে ড্রোন দিয়ে সমর্থনের অভিযোগ আছে, যদিও তারা সেটা অস্বীকার করে। আবার মিশর সরাসরি সুদানের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র 2 জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু তাতে সংঘাত থামেনি। সৌদি আরব আর বাহরাইনের উদ্যোগে যে শান্তি আলোচনা হয়েছিল, সেটাও ব্যর্থ হয়েছে। আর এখানেই ব্যাপারটা আরও জটিল হয়ে যায়। যদিও গণহত্যার মূল অভিযোগটা আরএসএফের বিরুদ্ধে, জাতিসংঘের তদন্ত কিন্তু পরিষ্কার বলছে যে যুদ্ধাপরাধের জন্য সেনাবাহিনী এবং আরএসএফ 2 পক্ষই দায়ী। মানে সাধারণ মানুষের উপর অত্যাচারের ক্ষেত্রে কেউ কারোর চেয়ে কম যায় না। এই সব কিছু জানার পর আমরা আমাদের আলোচনার শেষ আর সবচেয়ে দুঃখজনক অংশে চলে এসেছি। এত বড় একটা মানবিক বিপর্যয়, এত মৃত্যু, এত ধ্বংসযজ্ঞ, তারপরেও কেন সুদানের এই যুদ্ধটা বিশ্বের কাছে একটা বিস্তৃত যুদ্ধ হয়ে থাকল? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে ঘুরছে। কেন বিশ্বের মিডিয়া বা বড় বড় নেতারা এই সংকট নিয়ে ততটা সোচ্চার নন, যতটা অন্য কোনো সংকট নিয়ে হতে দেখা যায়? এর পেছনে কয়েকটা কারণ খুঁজে পাওয়া যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো বলছে, এর প্রধান কারণ হল বিশ্বের অন্যান্য বড় বড় সংকটের ভিড়ে সুদানের এই ভয়াবহ পরিস্থিতিটা যেন চাপা পড়ে গেছে। বারবার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় একটা হতাশা তো আছেই। আর সবচেয়ে বড় কারণ হল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া। যা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য, একেবারেই অপর্যাপ্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস তো আক্ষেপ করেই বলেছেন যে বিশ্বের অন্যান্য সংকটের তুলনায় সুদানের এই সংঘাতের প্রতি সারা বিশ্বের আগ্রহ অনেক কম। তার এই কথাটা আমাদের একটা কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা আস্ত দেশ যখন এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন বিশ্ব কি সত্যিই কেবল নীরব দর্শক হয়ে থাকবে?